বোতলবোধ লিখেছেন হুমায়ুন আহমেদ। 10ম পর্ব এবং শেষ পর্বে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। এক চৈত্রের মাস বোতলবোধ এনেছিলাম, এখন আরেক চৈত্রের মাস, দেখতে দেখতে 1 বছর কেটে গেল। কত কাণ্ড হলো বোতলবোধ নিয়ে। সে হয়ে গেল আমাদের সুখ দুঃখের বন্ধু। কোনো একটা সমস্যা হলে বোতলবোধের কাছে যাই, কাতর গলায় সমস্যার কথা বলি। ও ভাই বোতলবোধ, লক্ষ্মী সোনা, চাঁদের কণা, ছয় প্রশ্নমালার 3 নম্বর অঙ্কটা পারছি না, একটু দেখবে কিছু করা যায় কিনা। ও ভাই বোতলবোধ, আজ ইংরেজি পড়া শেখা হয়নি, তুমি কি দয়া করে ইংরেজি স্যারের অসুখ বানিয়ে দেবে? আজ মগদা পাড়ায় পাড়ার বদমাস ছেলেগুলোর সাথে আমাদের একটা মারামারি আছে, তুমি কি দয়া করে আমাদের জিতিয়ে দেবে? এই জাতীয় আবেদন সব সময় যে কাজ হয় না, হয় তা না, তবে বেশিরভাগ সময় হয়। সাধারণত খুব জটিল সমস্যা বোতলবোধ আমাদের পাশে এসে দাঁড়ায়। এই যেমন অরু আপার বিয়ে ভাঙার ব্যাপারটা ধরা যাক না, কেমন চট করে ভেঙে গেল। বোতলবোধ হাতের কাছে ছিল বলেই এটা সম্ভব হয়েছে। আমি ঠিক করলাম 1 বছর পর হলে বোতলবোধের জন্মদিন করা হবে। বন্ধু বান্ধব সবাইকে বলবো, 1 টাকা করে চাঁদা ধরা হবে, সারাদিন খুব হইচই করা হবে। আমাদের ক্লাসের মন্টুকে বলা হবে এই উপলক্ষে একটা কবিতা লেখার জন্য। মন্টু হচ্ছে আমাদের ক্লাসের কবি। সে এই পর্যন্ত 311টা কবিতা লিখেছে, এর মধ্যে কয়েকটা অতি বিখ্যাত, যেমন আমাদের অঙ্ক স্যারের নিয়ে লেখা কবিতা বিভীষিকা। এই এসেছে অঙ্ক স্যার, চোখে দেখি অন্ধকার, হব আমরা পগার পার। গায়কদের গান গাইতে বললে তারা সবসময় বলে আজ আমার গলা ভেঙে গেছে, মুড নেই, ইচ্ছে করছে না ইত্যাদি। কবিদের বেলায় ভিন্ন কথা, ভিন্ন ব্যাপার। তাদের কবিতা লিখতে বললেই খাতা কলম নিয়ে বসে পড়ে। মন্টুও তাই করলো। টিফিন টাইমের মধ্যে চপাতার কবিতা লিখে ফেললো। কবিতার শিরোনাম ওগো প্রিয় বন্ধু। কবিতা শুনে আমরা মুগ্ধ। আমাদের ধারণা হলো স্বয়ং রবীন্দ্রনাথ ছেলেবেলায় এত ভালো কবিতা লেখেননি। আমরা মন্টুকে মহাকবি টাইটেল দিয়ে দিলাম, ঘোষণা করে দেওয়া হলো এখন থেকে মন্টু শুধু মন্টু বললে কঠিন শাস্তি হবে, মন্টুকে ডাকতে হবে মহাকবি মন্টু। বোতলবোধের জন্মদিনের ব্যাপারেও সবার খুব আগ্রহ দেখা গেল। শুধু আমাদের ক্লাসের না, অন্য ক্লাসের ছেলেরাও চাঁদা নিয়ে উপস্থিত, তারাও জন্মদিন করতে চায়। ক্লাস 5-এর ছেলেরা এসে বলল তারা বোতলবোধকে একটা সংবর্ধনা দিতে চায়। ক্লাস 6-এর ছেলেরা এসে বলল তারাও সংবর্ধনা দিতে চায়। শেষ পর্যন্ত ঠিক করা হলো স্কুলের তরফ থেকে তাকে একটা সংবর্ধনা দেওয়া হবে। সেই উপলক্ষে কমিটি তৈরি হলো, মানপত্র লেখা হলো। মানপত্র লিখলেন ক্লাস 10-এর আবু বকর ভাই। চমৎকার মানপত্র। হে ভূত, হে অশরীরী প্রাণ, হে বোতলবন্দি, মুগ্ধ হৃদয়, হে মহাপ্রাণ, এইসব লেখা পড়লে রক্ত গরম হয়ে যায়। আমরা ঠিক করলাম বোতলবোধের সংবর্ধনায় যার কাছ থেকে বোতল পেয়েছি তাকে সভাপতি করা হবে। ওই যে রবি ঠাকুরের মতো দেখতে বুড়োকে, উনি হয়তো আসতে চাইবেন না, না চাইলেও তাকে হাতে পায়ে ধরে রাজি করাতেই হবে। একদিন বিকেলে দল বেঁধে গেলাম তার কাছে। তার বাড়ির কাছে এসে থমকে দাঁড়াতে হলো। সব কেমন যেন অন্যরকম লাগছে। বাড়ির রং করা হয়েছে, শান্তিনিকেতন লেখা, সাইনবোর্ডটি নেই। সুন্দর একটা বাগান করা হয়েছে বাড়ির সামনে। পর্ষা মতো একজন বৃদ্ধ গেঞ্জি গায়ে খুরপি হাতে বাগানে কাজ করছেন। আমি এগিয়ে গিয়ে বললাম, উনি কি আছেন? বৃদ্ধ হাসিমুখে বললেন, উনিটা কে? ওই যে রবীন্দ্রনাথের মতো দেখতে, লম্বা দাড়ি, লম্বা চুল। বৃদ্ধ হেসে ফেললেন। আর তখনই বুঝলাম উনি সেই লোক। দাড়ি কেটে ফেলেছেন, চুল ছোট করে ফেলেছেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বৃদ্ধ বললেন, কি ব্যাপার বলো তো? তার আগে বলুন, আপনি কি উনি? হ্যাঁ, আমি সেই মানুষ। আমরা বোতলবোধের ব্যাপারটা তাকে বললাম। বোতলবোধ আমাদের জন্য কি কি করেছে তাও বললাম। তার বিস্ময়ের সীমা রইল না। তাকে দেখে মনে হলো এখন অদ্ভুত কথা তিনি তার জীবনে শোনেননি। হতভম্ব হয়ে যাওয়ার স্বরে তিনি বললেন, আমি তোমাকে বোতলবোধ দিয়েছি। জি। কি সর্বনাশ কথা! আমি ভূত পাবো কোথায় যে তোমাকে বোতলে ভরে দেব? এই তো দেখুন না, আমার সঙ্গেই আছে। আমি শিশিটা তার হাতে দিলাম। তিনি গভীর আগ্রহে শিশি নেড়ে ছেড়ে দেখে বলল, আসলে ব্যাপারটা কি হয়েছে তোমাদের বলি। আমার মাথা ঠিক ছিল না, দীর্ঘদিন অসুস্থ ছিলাম, চিকিৎসা চলছিল। এখন মনে হচ্ছে মাথা খারাপ অবস্থায় এসব করেছি। আমরা মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। বৃদ্ধ বললেন, তোমরা যে সময়ে জন্মেছ তার অনেক আগেই চাঁদের মানুষ নেমে গেছে, মঙ্গল গ্রহে নেমেছে, মেরিনার মহাশূন্য যান। আর তোমরা কিনা ভূত নিয়ে মাতামাতি করছো।
আমার না হয় মাথা খারাপ, কিন্তু তোমাদের তো মাথা খারাপ হয়নি, তোমরা কেন এসব বিশ্বাস করবে? আমি ক্ষীণ গলায় বললাম, বোতলভূত আমাদের জন্য অনেক কিছু করেছে। কি করেছে? আমরা একে একে ভূতের কাণ্ড কারখানা বললাম। বৃদ্ধ মিটমিটে হাসতে হাসতে বলল, এইসব ঘটনা এমনিতেই ঘটতো, স্বাভাবিক নিয়মে এইসব ঘটেছে, আর তোমরা ভেবেছ ভূত এসব করেছে। আমাদের মন অসম্ভব খারাপ হয়ে গেল। বৃদ্ধ বললেন, মানুষের অসীম ক্ষমতা, অসাধ্য কাজের মধ্যে মানুষের ভূত দরকার হয় না, সে নিজেই পারে। এই বৃদ্ধের কথা শুনে আমাদের এতই মন খারাপ হলো যে প্রায় চোখে পানি এসে পড়ার মতো অবস্থা। আমাদের কাণ্ড কারখানায় দেখেই হয়তোবা বৃদ্ধের মায়া হলো। তিনি বললেন, তোমরা ভূতের সংবর্ধনায় আয়োজন করেছ, খুব ভালো কথা, করো। আমি সভাপতি হিসেবে সেখানে যাব, অবশ্যই যাব, কিন্তু কথা দিতে হবে সবার শেষে বোতলটা আমাকে দিয়ে দেবে। কি কথা দিচ্ছ? আমরা চুপ করে রইলাম। বৃদ্ধ বললেন, যাও, বোতল নিয়ে এখন বাড়ি যাও, সংবর্ধনা শেষে আমাকে তা দিয়ে দেবে। কোথায় রাখলাম বোতলটা? আশ্চর্য ব্যাপার, বোতলটা খুঁজে পাওয়া গেল না। বৃদ্ধ বিস্মিত হয়ে বললেন, এইখানেই তো ছিল, দেখো তো তোমরা কেউ পকেটে নিয়ে রেখেছো কিনা। আমাদের কারোরই পকেটে বোতল নেই। আমরা তন্ন তন্ন করে খুঁজলাম, নেই নেই নেই, কোথাও নেই। বৃদ্ধ গম্ভীর গলায় বললেন, ভালোই হলো, আপদ বিদায় হলো, যাও এখন তোমরা বাড়ি যাও। এই জাতীয় বাজে বিষয় নিয়ে আর মাথা কামাবে না, কেমন? আমরা ফিরে এলাম। ফেরার পথে মনে হলো আমরা ভূতকে বিশ্বাস করিনি বলে বেচারা বোতলভূত মনে দুঃখে চলে গেছে। গভীর বেদনায় আমার চোখে পানি এসে গেল। আমি মনে মনে বললাম, ভূত ভাই, তুমি সত্যিই হও আর মিথ্যে হও, আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। তুমি সেখানেই থাকো, তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুখে থেকো। এই ছিল আমাদের শেষ পর্ব বোতলভূতের। সেই পরবর্তী নতুন নতুন পর্ব, নতুন নতুন গল্প, নতুন নতুন উপন্যাস পেতে আমাদের পাশেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। সেই পর্যন্তই, পরবর্তী গল্প আসা পর্যন্তই অপেক্ষায় থাকুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।